আমি যা ইচ্ছা আমি তাই করব, কিন্তু তুমি আমি যা বলবো তাই করবে। ইস, মগের মুল্লুক নাকি আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আপনি প্রেম করেন? কি? না না, রাখবেন না, রাখবেন না প্লিজ। আমি জানতে চাইছিলাম আর কি, আপনি আমাকে যে হারে গাইড করছেন, না জানি আপনার প্রেমিকা বেচারের কি অবস্থা করছেন। তুমি কিন্তু বেশি বলছো। হ্যাঁ, নিজের ব্যাপার বলেই তো বেশি বলা। আফরা, আমি তিশার কাছে যাচ্ছি। তারপর আফরা দৌড়ে তিশার কাছে যেয়ে বসলো। তুমি এতক্ষণ আসোনি কেন? সরি সরি, রাগ করো না প্লিজ। হ্যাঁ, আমি এখন চলে আসছি, আর যাব না, ওকে? হুম। আফরা মনে মনে, এই নীরাটা কই? ওরা এখন একদম পাওয়া যায় না। আজকে একবার পাই, তাহলে ওরে মজা বোঝাবো। তারপর তিশার বিয়েটা হয়ে যায়। তিশাকে বিদায় দেওয়ার সময় আফরাও যেতে গেলে আফরাকে আশরাফ টেনে ওর সাথে নিয়ে গিয়ে বলে, তুই কই যাচ্ছ? কই যাচ্ছি মানে? আমি তিশার সাথে ওর শ্বশুর বাড়ি যাচ্ছি। কেন? কেন মানে? তিশার শ্বশুর বাড়ি আর আমি যাব না? ওইটা তিশার শ্বশুর বাড়ি, তোমার না, তাই ওখানে তোমার যাওয়ার কোনো মানেই হয় না। আপনি বলার কে? হ্যাঁ, সারাক্ষণ আমি কি করি না করে ওগুলোতেই পড়ে থাকেন। আমার সব ব্যাপারে আপনার অনুমতি নিতে হবে কেন? আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে কেন? হ্যাঁ, কেন? আফরাফ কথা শুনে আশরাফ রেগে আফরার দিকে তাকিয়ে থাকে। অমন করে তাকিয়ে আছেন কেন? আর একটা কথাও বলবা না। তুমি কাল যাবে, আজকে যেন না দেখি। আমার কথা আর যেন হেরফের না হয় তোমাকে ওখানে যেতে। এটা বলে আশরাফ চলে যায়। বান্দর বেডা, আমি গেলে তোর কি? তোরা তো কামড়ায় কেন? তুই জানা তোর কি আমি না করছিলাম? তুই আমারে যেতে দিলি না কেন? আচ্ছা, আমি তো যেতেই পারি, উনি বললেই বাকি আর না বললেই বাকি, আমি যাবই। এটা বলে 2 পা আগাতে। না থাক, খাম্বায় যখন বলছে তখন না হয় নাই যাই। দূর, ভালো লাগে না, আর কথা শুনতেও ইচ্ছে করছে না, আবার না শুনে থাকতেও ভালো লাগছে না। এসব বলতে বলতে তিশার কাছে গিয়ে ওকে বিদায় দিয়ে দেয়। আফরা নীরাকেও যাইতে দেয় না ইচ্ছা করে। আফরা নিজে যেহেতু যেতে পারেনি, ও নীরাকেও যেতে দেয়নি, তাই তিয়াসকে আর কতগুলো কাজিনকে পাঠিয়ে দিচ্ছে। আফরা রুমে এসে, কুত্তি বিলাই বান্দরনি, তোর লেগে আমি আজকে যাইতে পারি নাই। তুই 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 আমারে আটকায় দিছস। আফরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে শুয়ে আছে, যেন আফরা কিছু শুনছেই না। ওই কিরে, তোর সাথে কথা কইতেছি আমি, তুই কোন দিকে মন দিয়ে আসছস? হ্যাঁ, ও আমাকে বলছিস? না, তোর নানিরে কইতেছিলাম। কোন দিকে আসিলি তুই? আমি এদিকে আসছিলাম, খালি তোর কথাই ছিলাম না আর কি। তুই আমারে যাইতে দিলি না কেন? সিম্পল, আমি যাইতে পারি নাই তাই তোরও যাইতে দেই নাই। তোরে যাইতে কেডা না করছিল যে তুই আমারে আটকায় দিলি? কে না করতে পারে তুই জানিস না? কে? মানে স্যার? ইয়েস বেবি, ইয়েস, ওই খাম্বাটাই। স্যার বললে বলুক, কিন্তু তুই থাকলি কেন? তুই যাইতি। আমি যাইতাম, কিন্তু কি জানি কেন গেলাম না। সারাদিন তো তোমারে পাওয়াই যায় না, ব্যাপার কি? কই থাকো সারাদিন? কই থাকি মানে? কই আবার? এইখানেই ছিলাম। তাই বুঝি? তুমি কি ভাবছো আমি খবর রাখি না? খবর মানে? কিসের খবরের কথা বলছিস? তলে তলে যা যা করো সবই আমি জানি, বুঝছো? বলবি তো কি করছিস? বলবো। বল। বলি? আরে বল না। আচ্ছা তাহলে বলেই দেই, কি বল? বল না, আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না, এবার বল। আমি জানি তুই কিসের জন্য যেতে চাইছিলি, থাক আর কমু না। আফরা, বাকিটা বল না প্লিজ। ঘুমা তুই, আমার ঘুম পাইছে। বল না কি জানোস? ওই বান্ধবী, বল না। দূর বান্দরনি, ঘুমাই গেছে। কি জানি
আমার নামে ও কি জানে? ভাবতে ভাবতে নীরাও ঘুমিয়ে পড়ে। পরদিন সকলে নাস্তা করে দিশার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সকলেই প্রস্তুত হচ্ছে। বিকালে সবাই রওনা দিয়ে দিবে, তাই বাড়ির ছোটরা এক গাড়িতে আর বড়রা অন্য সব গাড়িতে। আফরার রেডি হতে হতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি এসে দেখে কোনো সিট খালি নাই, শুধু আশরাফের পাশে ছাড়া। আফরা মনে মনে দেখা মেজাজটা 180 ডিগ্রি গরম হয়ে গেল। খাম্বায় আবার নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করব, কেমনটা লাগে। ওই নীরা, তুই এখানে বস, আমি তোর সিটে বসমু। আমি এখানে বসমু না। তুই ওই সিটে বস, আমি এখান থেকে উঠতে পারবো না। নীরা, ভালোই ভালোই বলছি, ওঠ। পারবো না। উফ আফরা, এখানে বসো তুমি। না, বসবো না। বসো বলছি। আফরা ধমক খেয়ে যে আশরাফের পাশে বসতে যাবে, অমনি কই থেকে জানি সীমা এসে আফরাকে ধাক্কা দিয়ে আশরাফের পাশে বসে পড়ে। ব্যাস, পুরো গাড়ি হাউসফুল, আফরার জন্য কোনো সিট খালি নাই। আর এদিকে আশরাফ আফরার দিকে রাগে চোখে তাকিয়ে আছে, আর আফরা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তখনই আফরার মামা এসে বলে, কিরে মা, তুই দাঁড়িয়ে আছিস কেন? ওঠ। মামা, গাড়িতে জায়গা নাই। কি বলিস? জায়গা না থাকলে যাবে কিভাবে? আমাদের গাড়ি তো ভরে গেছে। আমি যাবো না, তোমরা যাও। আমি মামির সাথে এখানে থাকবো। তুই যাবি না? তা কি করে হয়? আশরাফ বাবা, তুই যদি কিছু না মনে করিস তাহলে তুই আরফানকে নিয়ে যেতে পারবি? আশরাফ যেন এই কথাটার জন্যই ওয়েট করছিল, তবুও কিছু বুঝতে না দিয়ে বলে, আমি ফুপা, আমি ওকে কিভাবে নিয়ে যাব? আমি তো এখানে। মামা, আমি যাব না। আশরাফ বাবা প্লিজ, ওকে নিয়ে যাও না বাবা। ও একা এখানে থাকবে, সেটা কি ভালো দেখাবে? ঠিক আছে ফুপা, তুমি যখন বলছো তখন আমি ওকে নিয়ে যাব। আপরা, তুই আশরাফের সাথে যাবি ব্যাস, আর কোনো কথা না। আশরাফ তোকে নিয়ে যাচ্ছে, আর তুই আশরাফের সাথে যাচ্ছিস। এটা বলে আফরার মামা চলে যায়, আর আফরাও মন খারাপ করে আশরাফের সাথে যায়। ওখানে যে যেন না দেখি কারোর সাথে কোনো রকম বাড়াবাড়ি করতে। বাড়াবাড়ি বলতে? বাড়াবাড়ি বলতে বেশি হাসাহাসি লাফালাফি যেন না হয়। কেন? আমারটা আমি করলে সমস্যা কি? আশরাফের রাগী চেহারা দেখে আফরা মনে মনে ভাবে, না বাবা, থাক, আর কিচ্ছু বলবো না। পরে যদি আমারে একলা ফালাইয়া দিয়া চলে যায়। আচ্ছা তুমি দাঁড়াও, আমার গাড়িটা নিয়ে আসছি। না, আমি গাড়িতে যাবো না। তাহলে কিভাবে যাবে? কেন, রিক্সায়? রিক্সায় মানে? তুমি তিশার শ্বশুরবাড়ি যাবে রিক্সায় করে? তাতে ক্ষতি কি? ক্ষতি কি মানে? রিক্সা দিয়ে গেলে কেমন দেখাবে? কেমন দেখাবে মানে? আমরা রিক্সা দিয়ে যাব, এতে আবার দেখা দেখির কি আছে? আমরা রিক্সায় যাব ব্যাস, না হলে আমি যাব না। আমি রিক্সা করে কখনো যাইনি, আমার অভ্যেস নেই। অভ্যাস করে নিতে কতক্ষণ? চলুন, রিক্সা ডাকেন। আমি ডাকবো? তো কে ডাকবে? আমি? আচ্ছা ঠিক আছে, ডাকছি। অতঃপর আফরা আর আশরাফ রিকশায় উঠে পড়ে। আশরাফ প্রথমে অস্বস্তি ফিল করছিল, বাট আফরার সাথে কথা বলে ভুলেই গেছে ও এখন রিকশায় বসা। কি হলো, কেমন লাগছে রিক্সায়? ভালোই। শুনুন, রিক্সায় বসলে না কারো মান সম্মান যায় না। আপনি মাঝে মাঝে রিক্সায় করে যাবেন, দেখবেন কত ভালো লাগে। চারপাশের পরিবেশ দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। আসলে আশরাফেরও খুব ভালো লাগছে প্রথম রিকশা করে যাওয়া, তার উপর আফরার সাথে রিকশায় প্রথম। আচ্ছা, আপনি আমাকে নিতে চাইলেন কেন? হ্যাঁ, না করতেও তো পারতেন, ওই গাড়িতেই যেতে পারতেন আপনার ওই সীমার সাথে। আমার সীমা মানে? আপনার সীমা মানে আপনার সীমা। কি ভাবছেন আমি কিছু জানি না? কি জানো তুমি? হ্যাঁ, সীমার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, তাই না? তুমি কি করে জানলে? আমি সব জানি। কচু জানো তুমি? বিয়ে ঠিক হয়নি কারণ আমি রাজি হইনি। তো আপনি রাজি হলেন না কেন? কারণ? কি হলো বলুন, কারণ কি? তা তোমাকে বলবো কেন? বলতেই পারেন। আমাকে বললে কি এমন ক্ষতি হবে আপনার?
সরি, তোমাকে বলতে পারছি না। তারপর আফরা এবং আশরাফ তিশার শ্বশুরবাড়ি পৌঁছে যায়। ওখানে আফরা যেতেই সায়ন এসে আবার সেই ন্যাকামি শুরু করে দিল। হাই হ্যালো, কেমন আছো? আফরা যতই সায়নকে পাশ কাটাতে চায়, সায়ন ততই আফরার পাশে এসে কথা বলতে থাকে। আফরা জানে আশরাফ ঠিক আফরাকে নজরে রাখছে, কিন্তু কেন রাখছে সেটাই বুঝতে পারছে না। সায়ন আফরাকে জোর করে কথা বলাচ্ছে দেখে আশরাফ এসে আফরা আর সায়নের মাঝে কথা বলা শুরু করে দেয়। আফরা মনে মনে খুব খুশি লাগছে। এবার আশরাফ সায়নকে সামলাবে। আফরা আস্তে করে ওদের পাশ কাটিয়ে তিশার সাথে গিয়ে কথা বলা শুরু করে দেয়। কিছুক্ষণ পর আশরাফ, তিয়াস, আফরা, সীমা, আশফিয়া, নীরা সকলেই এক হয়ে তিশা আর ওর বরের সাথে অনেক গল্প করে ওদের নিয়ে বাসায় চলে আসে। আসার সময় আফরা, আশরাফ, নীরা, তিয়াস, আশফিয়া সবাই এক গাড়িতে আগে চলে আসে। সীমা আর বাকি কাজিনরা আলাদা গাড়িতে করে আসে। সবাই তাড়াতাড়ি এসে তিশার ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেয়। এই সাজানো নিয়েও আফরা আর আশরাফের অনেক ঝামেলা হয়েছে। আশরাফ বলে এভাবে, তা আফরা বলে অন্যভাবে। এরকম করতে করতে সবাই মিলে সাজিয়ে দেয়। কিছুক্ষণ পরেই তিশারা এসে পড়ে। তারপর সব নিয়ম কানুন শেষ করে ওদের রুমে ঢুকিয়ে সবাই বাইরে চলে আসে। বাইরে এসে আফরা ভাবে তিশার রুমে তো তিশার বাসর, আমরা থাকবো কোথায়? বিয়ে বাড়িতে রুম খালি নেই, এখন আমি কিভাবে ঘুমাবো? এমনি আমি না ঘুমাইয়া থাকতে পারি না, এখন আমার কি হবে? কিরে বান্দরনি, মন খারাপ করে আসুস কেন? শখে আমি ঘুমামু কই? কোন খাটে? কুত্তি, খাটে তো আমিও জানি, কিন্তু এখন খাটটা তো নাই, ঘুমামু কিভাবে? কেন? যেখানে ঘুমাইতাম। যেখানে ঘুমাইতাম মানে? কেন তিশার ঘরে? বলদি, তুই তিশার রুমে এখন ঘুমাবি? তিশার না আজকে সেকেন্ড ফুল সজ্জা হইতেছে, আর তুই ওখানে গিয়ে কি পাহারা দিবি ছাগল? ও তাই তো, আমি তো ভুইলা গেছি। তুই তো ভুলবি। আচ্ছা তাইলে আমরা ঘুমামু কই? ওটাই তো আমিও তো ভাবতেছি, আমি না ঘুমাইতে পারলে তো আমি মইরা যামু। সব রুমই তো ভরা, সীমার রুমে ঘুমাবি চল, একদিন কষ্ট করে ঘুমালে কিচ্ছু হইব না। না, এত জোরে না করলি কেন? আমি ওই সীমার সাথে ঘুমামু না। কোনো প্রবলেম কি? না, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি ওই সীমা টিমার রুমে যাবো না। সীমার সাথে প্রবলেম কি তোর? সীমা ছাড়াও তো ওখানে আরো অনেকেই আছে, চল ওখানে ঘুমিয়ে পড়ি। তুই ঘুমা, আমি ঘুমামু না ওই সীমার কাছে। আচ্ছা চল, আজকের রাতটা গল্প করে কাটিয়ে দেই, গল্প করলে রাত তাড়াতাড়ি কেটে যাবে। কি? সারা রাত গল্প করে কিভাবে কাটাবো? চল, কিছু হবে না। এটা বলে নীরা আফরাকে নিয়ে ছাদে চলে আসে। এখানে এসে দেখে আশরাফ আর তিয়াস আগেই এখানে বসে গল্প করছে। আফরা মনে মনে, ওদের দেখে কিছুটা ভালো লাগছে, এতদিনে খাম্বাকে একটু একটু ভালো লাগছে। খাম্বাটা আমার আশেপাশে থাকলে আমার বুকের ভেতর ধুকধুকানি বেড়ে যায়, কেমন একটা অনুভূতি হয়, কি জানি এই খাম্বার হয় কিনা। তিয়াস ওদের দেখে বলে, তোমরা এখানে এত রাতে? মশা মারতে আসি যত সব, আমরা ঘুমানোর রুম পাচ্ছি না, তাই ভাবলাম এখানে গল্প করলে রাত তাড়াতাড়ি চলে যাবে। ওহ, আজকে তো তিশার রুমে। জানি, আর বলতে হবে না, তাই আমরা আসছি এখানে গল্প করতে, আর এসে দেখি তোমরা এখানে। ঠিক আছে, তোমরা আমাদের রুমে ঘুমিয়ে পড়ো। কিন্তু আমরা এখানে গল্প করতে আসছিলাম। এখন কিসের গল্প? এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো যাও। তাহলে আপনি কোথায় ঘুমাবেন? আফরার কথা শুনে নীরা আর তিয়াস অবাক। তোমরা অবাক হচ্ছ কেন? শুধু আশরাফের চিন্তা করছো তুমি, তাই আর কি অবাক হচ্ছি। আমিও ছিলাম, কিন্তু আমি কই ওনার চিন্তা করলাম? আমি তো তোমার কথাও জিজ্ঞেস করলাম, তুমি ঘুমাবে না? কিন্তু তোমরা ঘুমাও, যাও। না থাক, আমরাও তোমাদের সাথে বসে গল্প করি। না, যাও। তুমি না ঘুমিয়ে থাকতে পারো না? তাড়াতাড়ি ঘুমাতে যাও। আশরাফের কথা শুনে আফরা অবাক। তুমি আবার হা করছো কেন? আপনি কি করে জানলেন আমি না ঘুমিয়ে থাকতে পারি না? আমি তো আপনাকে বলিনি।
তোমার মতো একটা পেতনিকে জানতে কারো সাহায্য লাগে না, বুঝছো? আপনি আবার আমার অপমান করলেন। উফ, তোমরা চুপ করো। আমরা এখানে গল্প করতে আসছি, ঝগড়া করতে না। আপনাদের সমস্যা হলে আমরা একা একাই গল্প করব। আপনারা চলে যান। আমি কি বলছি আমার প্রবলেম হচ্ছে, আমি তোমাদের সাথে সাথেই আছি। আর আশরাফও। তারপর সবাই ছাদের মাঝখানে বসে পড়ে। আশরাফ আর আফরা, তিয়াস আর নীরা মুখোমুখি বসে, সবাই অনেক গল্প করতে থাকে। জানো সবাই, আশরাফ কিন্তু খুব ভালো গান করে। কি? খাম্বা গান জানে? কিভাবে সম্ভব? কিছু বলবা আফরা? আমি কই না তো, আমি কি বলবো? আচ্ছা খাম্বা, না সরি স্যার, আপনি একটা গান শোনান তো। আমাকে তুমি কি বললা? কি বলছি? আমাকে খাম্বা বলছো তুমি? না তো, আপনাকে আমি খাম্বা বলতে যাব কেন? তুমি বলছো আমাকে। না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার গান ধরুন না প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি গাইবো, কিন্তু তার আগে আফরাকে গাইতে হবে। আমি মোটেও গান পারি না। তুই মিথ্যে বলছিস কেন? তুই খুব ভালো রবীন্দ্রসঙ্গীত জানিস, বল না একটা। নীরা। বলো না আফরা, প্লিজ একটা গান। ওকে ঠিক আছে। তারপর আফরা গাইতে শুরু করে। আফরা পুরো গান শেষ করে দেখে আশরাফ আফরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার কিন্তু আপনি গান গাইবেন স্যার। আফরা, তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো। বান্ধবীটা আমার। দাঁড়াও, আমার ভাইও খুব ভালো গান গাইতে পারে। 1 মিনিট, আমি আমার গিটারটা নিয়ে আসি। এটা বলে তিয়াস নিচে গিটার আনতে চলে যায়। গিটার আনার পর আশরাফ গাওয়া শুরু করে। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। তুমি একবার বলো যদি, আমি পাড়ি দিব খরস্রোতা নদী। তুমি একবার বলো যদি, আমি পাড়ি দিব খরস্রোতা নদী। ভালোবাসা দেব পুরোটা। পুরো গানটাই আশরাফ আফরার দিকে তাকিয়ে গিয়েছিল। আফরা আশরাফের মুখে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে।
আশরাফ গান শেষ করে আফরাকে নিজের রুমে নিয়ে গেল। অন্যদিকে নীরা আর তিয়াস ওরা দুজন গল্প করতেছে, আর এদিকে আশরাফ আফরাকে শুয়ে দিয়ে চলে আসতে গেলে আফরার গলার চেনের সাথে আশরাফের শার্টের বোতামের প্যাঁচ লাগে। আশরাফ সেটাকে খুলতে গেলে আফরার আরও এক ধাপ কাছে চলে আসে আশরাফ। আফরার ঘুমন্ত মুখ দেখে আশরাফের যেন চোখই সরাতে পারতেছে না। আশরাফের খুব ইচ্ছা করছে আফরার কপালে একটা ভালোবাসার পরও সেঁকে দিতে। আশরাফ নিজের মনে সুপ্ত বাসনাটা নিজের মনেই রেখে এভাবে চেনের প্যাচটা খুলে দিয়ে আস্তে করে বাইরে চলে যায়। ভোরে নীরা এসে তাড়াতাড়ি করে আফরার সাথে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। সকালে সীমা এসে আফরাকে আশরাফ ভেবে রাখতে থাকে, কারণ আফরা আর নীরা দুজনেই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আফরা আশরাফের জায়গায় ঘুমিয়েছিল, তাই সীমা বুঝতে পারেনি। আশরাফ, এই আশরাফ ওঠো না, দেখো আমি তোমার জন্য স্পেশাল কফি নিয়ে আসছি। দেখো বিয়ে বাড়িতে কত লোক, কেউ কি আর আলাদা করে তোমার খবর নিবে? তাই আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। আশরাফ উঠো না। আফরা এক লাফ দিয়ে উঠে সীমার হাত থেকে কফির মগটা নিয়ে একটু খেয়ে বলে, বাহ সীমা, তুমি তো খুব ভালো কফি বানাতে পারো, আমাকে আরেক মগ বানিয়ে দিও তো। তুমি এখানে? আশরাফ কই? হ্যাঁ আমি এখানে, তাতে এত অবাক হওয়ার কি আছে? আর আশরাফ কই আমি কিভাবে বলবো? এখানে তো আশরাফের ঘুমানোর কথা, তুমি এখানে কি করে আসছো? ও আমি কিভাবে আসছি? হ্যাঁ তাই তো, আমি কিভাবে আসছি? আসলে আমি না নিজেও জানি না যে আমি কিভাবে আসছি। মানে? আসলে কি বলো তো, আমার তো ঘুমানোর জায়গা ছিল না, তাই হয়তো কালকে রাতে ঘুমের ঘোরে এখানে চলে আসছি। চলে আসছি মানে? তাহলে সারা রাত আশরাফ কোথায় ঘুমালো? উফ, এই সারাক্ষণ তুমি আশরাফ আশরাফ করো কেন বলো তো? আশরাফের পিছু ছাড়ছই না তুমি কেন? হ্যাঁ কেন সারাক্ষণ আশরাফ আর আশরাফ করো কেন তুমি? আমি 100 বার আশরাফ আশরাফ করব, তোমার তাতে কি? হ্যাঁ তুমি জানো আশরাফের সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে। কচু হচ্ছে, আশরাফ কি বলছে তোমাকে বিয়ে করবে? হ্যাঁ বলে নাই তো, তাহলে আগে থেকে এত লাফালাফি করছো কেন তুমি? পরে যদি আশরাফ অন্য কারো হাজবেন্ড হয়ে যায় তখন? অন্য কারোর হাজবেন্ড মানে? আশরাফ আমারই হাজবেন্ড হবে, বুঝেছো তুমি? ও তাই বুঝি। হ্যাঁ অবশ্যই। দেখা যাক তাহলে কি হয়। তারপর সীমা রেগে মেগে চলে যায়। আফরা উঠে ফ্রেশ হয়ে নেয়। চুল আঁচড়াতে আঁচড়াতে আফরার মনে হলো, সত্যি আমি এ ঘরে এলাম কি করে? যতটুকু মনে করছে কাল রাতে আশরাফ গান করছিল। সত্যি খাম্বার গানের গলা খুবই সুন্দর, কিন্তু তারপর কি হয়েছিল? আমি কিভাবে এখানে আসলাম? উড়ে উড়ে নাকি ঘুমে ঘুমে? এক কাজ করি, নীরাকে ডেকে তুলে দেখি, ও কিছু জানে নাকি। ওই নীরা ওঠ তো একটু, ওই বান্দরনি ওঠ না। আফরা ডাকছিস কেন? আমি ভোরবেলা ঘুমিয়েছি, এখন একটু ঘুমাইতে দে না প্লিজ। আচ্ছা শোন, আমি এখানে আসলাম কিভাবে জানিস তুই? জানি। জানিস তো বল, আমি আসছি কিভাবে? স্যার তোরে দিয়া গেছিল, এটা বলে নীরা আবার ঠাস করে ঘুমিয়ে পড়ল। আশরাফ আমারে দিয়ে গেছিল মানে? ওই পুরোটা শেষ কর। ওই দেখ আবার ঘুমায় গেল। আচ্ছা খাম্বা কই? যাই দেখি খাম্বায় কি করে, দেখে আসি। এটা বলে আফরা রুম থেকে বের হয়ে আশরাফকে খুঁজতে থাকে। সারা বাড়ি খুঁজেও আশরাফকে পাচ্ছে না, তাই আফরা মন খারাপ করে খোঁজা বন্ধ করে দিতে যাবে, তখনই মনে পড়লো আশরাফকে ছাদে দেখা হয়নি, তাই একবার ছাদে দেখে আসতে চায়। তারপর আফরা দৌড়ে ছাদে গিয়ে দেখে আশরাফ ছাদের রেলিং ধরে উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আফরা তা দেখে চুপি চুপি আশরাফের পিছে গিয়ে দাঁড়ায়। আশরাফ উপরের দিকে তাকিয়ে বলে, আফরা, এত সকালে তুমি এখানে? ঘুম ভেঙেছে তাহলে তোমার? আপনি কিভাবে জানলেন আমি আসছি? জেনেছি কোনো একভাবে। কোনো একভাবে মানে? আপনি আমাকে কি করেছিলেন? না মানে এখন তো আকাশে তারা নেই যে তারা গুনবেন, তাহলে আকাশের দিকে তাকিয়ে কি দেখছিলেন? কিছু না তো। ও আচ্ছা স্যার, সত্যি সত্যি একটা কথা বলুন তো, আপনি কি কাউকে ভালোবাসেন? বাসি। কেন? ও আচ্ছা, আপনি কাকে ভালোবাসেন? সেটা তোমায় বলবো কেন? হ্যাঁ সেই তো, আমায় বলবেন কেন আপনি?
আমি জানি আপনি ওই সীমাকেই ভালোবাসেন, সীমাকেই বিয়ে করবেন, ওই নাকবুচিটাই আপনার বউ হবে। কি সীমা বুঝি নাক বুঝি? তা নয়তো কি? হ্যাঁ, ওই সীমাই নাকবুচি। আপনার কি চোখে পড়ে না? ওরে আমার একদম সহ্য হয় না, আপনি ওরে একদম বিয়ে করবেন না প্লিজ। কেন সহ্য হয় না? আর তুমি কাঁদছো কেন বলো তো? জানি না আমি, আপনি ওরে বিয়ে করবেন না ব্যাস। আর যদি বিয়ে করি তো? তাহলে আমি আপনার মেরেই ফেলবো। কেন? জানি না। এই বলে এক দৌড়ে আফরা আবার নিচে চলে গেল, গিয়ে কান্না করতে লাগলো। নীরা তখন ঘুম থেকে উঠে বলে, কি রে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? এমনি কিছু হয়নি। সত্যি করে বলতো কি হয়েছে? ওই সীমাকে বিয়ে করবে। কে বিয়ে করবে? আশরাফ। ও স্যার বিয়ে করলে তাতে তোর সমস্যা কোথায়? কুত্তি, আমার সমস্যা কই তুই জানিস না? কোথায়? ও বুঝছি, তুই স্যারকে ভালোবাসিস তাই না? জানি না আমি। বাসিস বাসিস। আচ্ছা স্যারকে তুই যদি ভালোবাসিস তাহলে বলে দে। আমি পারবো না বলতে। কেন? আমি কেন আগে বলবো? উনি বলবে আগে। আচ্ছা স্যার যদি আগে না বলতো? আগে বলবে না কেন? আচ্ছা স্যার তোকে ভালোবাসে, তুই কি শিওর? না। তাহলে স্যার যদি তোরে আগে প্রপোজ না করে তো তুই তো আর শিওর না যে স্যার তোকে ভালোবাসে। শিওর না, তবে উনি যদি আমাকে ভালো নাই বাসতো তাহলে আমার সব ব্যাপারে উনি এত ভাবেন কেন তুই বল? তাই তো। আর স্যার সীমাকে বিয়ে করবে তুই কি করে জানিস? আমার মনে হচ্ছে ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম, কিন্তু উনি আমায় বলেনি। তাহলে তুই একটা কাজ কর, তুই বরং স্যারকে আগে প্রপোজ করে দে। কেন? স্যার যদি সত্যি সত্যি ওই সীমাকে বিয়ে করে নেয় তখন? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আচ্ছা আর কিছুদিন দেখ, তারপর তুই যা ভালো মনে করিস তাই করবি, কেমন? পরের দিন তিশাকে বিদায় দিয়ে সকলে চলে যায়। আশরাফের সাথে আফরার আর কোনো কথা হয়নি। পরের দিন আফরা আর নীরা একসাথে ভার্সিটিতে গিয়ে ক্লাস করে নেয়। ভার্সিটিতে আশরাফ এমনভাবে থাকে যেন আফরাকে চিনছেই না। কি ব্যাপার বলতো? স্যার তো তোকে আজকে চিনছেই না। তাই তো, খাম্বার স্মৃতি হারিয়ে গেল নাকি রে? তুই কি বলিস এসব আবোল তাবোল? তাহলে আমাকে চিনছে না কেন তুই বল? ইচ্ছে করে বলছে না মনে হয়। ইচ্ছে করে না বলার কি আছে? স্যারকে জিজ্ঞেস কর। অপমানিত হওয়ার জন্য, তাই না? আচ্ছা থাক, পরে দেখা যায় বনে। তারপর দুজনে ক্লাস করে চলে যায় বাসায়। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন ভার্সিটির ক্লাস শেষে বাসায় গিয়ে আফরা গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দেয়। বিকালে নীরার ফোনে ঘুম ভাঙে। হ্যালো, কে? হ্যালো আফরা। নীরা তুই? বল। ওই তুই ঘুমাস? জানিস এদিকে কি হয়েছে? কি হয়েছে? স্যারের বিয়ে ঠিক হইয়া যাইতেছে। আফরা এক লাফে ঘুম থেকে উঠে বলে। কি? কিভাবে? তুই কি করে জানলি? আমি তো তিয়াসের কাছ থেকে জানলাম, ওই আমাকে বলল। তিয়াস তোকে বলছে? তুই শিওর? ওই আমাকে বলেছে। কারে বিয়ে করছে তুই জানিস? কারে আবার? সীমাকে। কি? ওই নাকবুচিটারে আশরাফ বিয়ে করব? তিয়াস তো তাই বললো। ও, এটা বলে আফরা ফোন রেখে দিল। ফোন রাখার পর আফরার ভীষণ কান্না পাচ্ছিল আর মনে মনে বলছে, সত্যি ওই নাকবুচিটাকে বিয়ে করবে? কেমনটা লাগে? ওই নাকবুচিটা আমার চোখের সামনে আশরাফের বউ হইয়া যাবে আর আমি কিছুই করতে পারবো না, খালি দেখবো। ওই দিন কিছু না খেয়ে আফরা ঘুমিয়ে পড়ল। আফরার আব্বু আম্মু অনেক ডাকার পরও আফরা দরজা খুলেনি। পরের দিন কলেজে গিয়ে আগে আফরা আশরাফকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আফরা রেগে আছে অনেক। কিছুক্ষণ পর আফরার চোখ যায় আশরাফ ভার্সিটির ভিতরে ঢুকছে। আফরা দৌড়ে আশরাফের সামনে গিয়ে বলে, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে?
আপনার সাথে। বলো কি বলবে? আপনি নাকি বিয়ে করছেন? করছি। কেন? কাকে? সীমাকে। ওই নাকবুচিকে বিয়ে করার কি আছে? কেন ওই নাকবুচিকে বিয়ে করতে চাইছেন আপনি? সীমাকে নাকবুচি বলবা না আফরা? ও, খুব গায়ে লাগছে বুঝি আপনার? লাগছেই তো। তো গায়ে লাগবে না? যতই হোক ও আমার হবু বউ। হবু বউ? আপনি থাকেন আপনার হবু বউ ওই নাকবুচি সীমাকে নিয়ে। আমার কি? আপনি যার ইচ্ছা তারে বিয়ে করেন, আমি দেখতেও যাব না, শুনতেও যাব না। তাই বুঝি। তারপর আফরা ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে কিছুক্ষণ বসতেই নীরাও চলে আসে। কি রে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি? কিভাবে? যেইভাবেই আসে সেইভাবেই আসছি। এইভাবে কথা বলছিস কেন? স্যার কিছু বলছে তোরে? কি বলবো, এই খাম্বায় আমারে। আচ্ছা বাদ দে। শুনছিস তুই, স্যারের বিয়ে নাকি আর 2 সপ্তাহ পরে। সত্যি বলছিস তুই? আরে হ্যাঁ, সত্যি। ও বিয়ে করুক, তাতে কি হয়েছে? আমাকে এইসব কথা একদম বলতে আসবি না তুই। দেখ, স্যারকে তুই আগে প্রপোজ করে দে, না হলে কিন্তু পরে অনেক দেরি হয়ে যাবে। না, আমি কিছুতেই আগে প্রপোজ করব না। উনি যদি আমাকে সত্যিই ভালোবাসে তাহলে উনি আমাকে আগে ভালোবাসি কথাটা বলবে, আর না বললে ওই সীমাকেই বিয়ে করুক, আমি কিছুই বলবো না। কি জানি তুই এই আগে আগে করতে যেয়ে দেরি না করে ফেলিস। ক্লাস শেষ করে বাসায় আসতেই আফরা রাকিবের সাথে দেখা হয়। কি রে, তুই এখানে আমাদের সামনে দাঁড়ালি কেন? আমি তোমার এক ব্যাচ সিনিয়র নীরা, আর তুমি আমাকে সবসময় তুই করে বলো কেন? হ্যাঁ, আমি বলছি তাই ও তোরে তুই বলে, তোর কি কোনো সমস্যা? তুমি আমাকে তুই বলো, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ও আমাকে তুই বলবে এটাই মোটেই ঠিক না। কেন? আমি তোরে তুই বললে তোর সমস্যা নাই কেন? হ্যাঁ, আর ও বললেই তোর কি সমস্যা? আফরা, তুমি আমার সাথে যেভাবেই কথা বলো, আমার কাছে তোমার কথাগুলো খুব ভালো লাগে। তোমার মুখে তুইটা তো কত মধুর। দেখ, তোর এই লুতুপুতু কথা আমার একদম পছন্দ না, বুঝছিস? আমার মোটেও ভালো লাগছে না আজকে। ও, তোমার ভালো লাগছে না? আচ্ছা চলো আমরা সবাই একসাথে ফুচকা খাই, তাহলে দেখবে তোমার অনেক ভালো লাগবে। তোর সাথে ফুচকা খাইলে আমার ভালো লাগবে। ওই আফরা, চল না খাই, অনেকদিন আমাদের ফুচকা খাওয়া হয় না, তুই চল না প্লিজ। ওর সাথে ফুচকা খাবি? হ্যাঁ, ফুচকাই তো খাবো। আর ওই তো আমাদের ফুচকার কথা মনে করে বললো, তাই ওরে নেওয়া উচিত, তাই না বল? আচ্ছা রাকিব, চল। তারপর সবাই ফুচকা খেতে খেতে অনেক মজা করলো। আফরার মনটা এখন অনেকটাই হালকা লাগছে। আশরাফের কথা মনেই নেই আফরার। তখনই নীরার আম্মু নীরাকে ফোন করে। নীরার কথা বলার পর, বান্ধবী, আমাকে যেতে হবে রে। তুই কই যাবি এখন? আমরা একসাথে যাবো নে। না রে, আব্বু এখনই যাইতে বলছে, আমি যাই, তুই পরে আস। ওকে, যা তাহলে। এটা বলে নীরা চলে যায়। আফরা, চলো আমরা একটু হাঁটাহাঁটি করি। চল। এরপর আফরা আর রাকিব অনেক গল্প করে। রাকিবের ক্লাস থাকায়ও চলে যায়। তখনই কেউ একজন এসে বলে আফরাকে বলল আশরাফ আফরাকে তার কেবিনে রেখেছে। খাম্বায় আমারে ডাকছে কেন? কি বলবো কি খাম্বায় আমাকে? এটা বলতে বলতে আশরাফের কাছে গেল আফরা। স্যার আসবো? আসো। স্যার আপনি আমাকে। আশরাফ আফরার দিকে তাকাতেই দেখে আশরাফের চোখ লাল হয়ে আছে। স্যার আপনি এত রেগে আছেন কেন? তোমার রাকিবের সাথে কথা বলার কি ছিল, আর তুমি ওর সাথে ফুচকা খাচ্ছিলে কেন? আপনি আজকেও আমাকে নজরে রাখছেন? আমি রাকিবের সাথে ফুচকা খেলে আপনার সমস্যা কি? আপনি তো আর কিছুদিন পর নাকি বিয়ে করে ফেলবেন, তাহলে আপনি আমার ব্যাপার নিয়ে এত ভাবেন কেন? আমি যার সাথে যা ইচ্ছা তাই করব, আপনি আমার ব্যাপারে আর কোনো কথা বলবেন না, ব্যাস। আফরা বাসায় চলে আসে আর আশরাফ আরও রেগে যায়। এরপর আফরা আর আশরাফের সাথে কথা বলেনি। আফরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ে। রাতে আফরার বাবা আফরার রুমে আসে। মামনি, কি হয়েছে তোমার?
তুমি নাকি আজকে আবারও না খেয়ে ঘুমিয়ে পড়েছো? হুম, কেন? খেতে ইচ্ছে করছিল না তাই। সরি, তা বললে হবে না। আর কিছুদিন পর তোমার বিয়ে, এখন নিজেকে ঠিক রাখতে হবে তো, তাই না? আমার বিয়ে মানে? তোমার বিয়ে মানে তোমার বিয়ে, আর কিছুদিন পরেই তোমার বিয়ে আমরা ঠিক করেছি। কিন্তু আব্বু, তুমি তো আমাকে কিছু জানাওনি। সবকিছু হঠাৎ করেই হলো, তাই আর কি তোমাকে জানাতে পারিনি। আব্বু, আমি বিয়ে করব না। আফরার মা আফরা রুমে এসে বলে, তাই বললে কি হয় মা? প্রত্যেক মেয়েকেই একদিন না একদিন বিয়ে করতে হবে, শ্বশুরবাড়ি যেতেই হয়। তা না করলে কিভাবে হবে তুই বল মা? কিন্তু এখন আমি বিয়ে করতে চাই না আম্মু। এখন করলেও বিয়ে করবি, আর 2 দিন পর করলেও বিয়েই করবি। তাহলে দেরি করে লাভ কি? ভালো পাত্র যখন পেয়েছি তখন তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়াটাই শ্রেয়। মামনি, তুমি আর কোনো না করবে না। আমাদের ওই ছেলেটাকে খুব পছন্দ হয়েছে, তোমার সাথে খুব ভালো মানাবে। তুমি চাইলে আমি তোমাকে ছেলেটার ছবি দেখাতে পারি। তার দরকার নেই আব্বু, তোমাদের যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করব। এটা বলে আফরা মনে মনে ভাবে, স্যারও তো বিয়ে করে নিচ্ছেন, তাহলে আমার আর বাধা কিসের? উনি তো আমাকে ভালোবাসে না, তাহলে আমি কার জন্য অপেক্ষা করব? এর থেকে আব্বু আম্মুর কথাতেই আমি বিয়ে করব। স্যার বিয়ে করতে পারলে আমি পারবো না কেন? আমিও পারবো। ঠিক আছে, তাহলে তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও, কেমন? এরপর আফরার বাবা মা চলে যায়, আর আফরা ওয়াশরুমে গিয়ে জোরে জোরে কান্না করে বলছে, আশরাফকে ছেড়ে কিভাবে আমি অন্য কাউকে বিয়ে করব? আমি তো আশরাফকে খুব ভালোবাসি, খুব। আশরাফকে আমাকে একটু বুঝবে না? উনি আমাকে ছেড়ে সীমাকে কিভাবে বিয়ে করতে পারবে? আমারও তো বিয়ে ঠিক হয়ে গেছে। স্যার আর কবে আসবে আমাকে ভালোবাসি কথাটা বলতে? আমি যে অন্য কারো হয়ে যাচ্ছি, তখন তো আমি চাইলেও স্যারের কাছে আসতে পারবো না। তখন আমি সম্পূর্ণ অন্য কারো হয়ে যাব। আমি তো স্যার ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না, থাকতে পারবো না আমি ওনাকে ছাড়া। 1 ঘন্টা পর আফরা শাওয়ার নিয়ে বের হয়। মাথা প্রচুর ব্যথা করছিল, তাই এসে আবার শুয়ে পড়ে। আফরার বাবা মা আবার ডেকে গিয়েছিল, কিন্তু আফরার একদম খেতে ইচ্ছে করছিল না। তাই তার বাবা মা অনেক জোরাজুরি করার পরও আফরা না খেয়ে ঘুমিয়ে পড়ে। 2 সপ্তাহ পর, এই 2 সপ্তাহ আফরা কান্না করেই কাটিয়েছে, খাওয়া দাওয়াও প্রায় ছেড়ে দিয়েছে। এটা ভেবে যে আশরাফ তাকে ভালোবাসে না, ও সীমাকে ভালোবাসে। তাকে ভালোবাসলেও তাকে ছেড়ে ওই সীমাকে কিছুতেই বিয়ে করতে পারতো না। হয়তো সেই ভুল ভেবেছিল। উনি তাকে কখনোই ভালোবাসেনি, উনি তাকে কখনো ভালোই বাসেনি। তাই সেও না হয় আব্বু আম্মুর খুশির জন্য তাদের পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে নীরার ডাকে আফরার ঘুম ভাঙে। এই আফরা, উঠ না তাড়াতাড়ি। নীরা, তুই? আমি। এত সকালে তুই? হ্যাঁ আমি। কি হয়েছে তো? এই কয়েকদিন তুই ভার্সিটি আসিস নি কেন? এমনি ভালো লাগেনি তাই। কিন্তু তুই এত সকালে আসলি যে? কারণ আছে। এমা, তুই তোর কি হাল করছিস? চোখ মুখ ফুলে কি অবস্থা হয়েছে তোর? সারা রাত কাঁদছিস তাই না? না। মিথ্যে বলবি না আমাকে তুই। মিথ্যা বলবি কেন? আমি সত্যি কান্না করিনি। কান্না করব কেন? আমি কিসের জন্য কান্না করব বল? আমি ঘুমিয়েছিলাম, তাই হয়তো এমন দেখাচ্ছে। আমাকে অন্তত বোঝাতে আসিস না। আচ্ছা উঠ, ফ্রেশ হয়ে নে। আজকে কি তা ভুলে গেছিস তুই? আজকে কি মানে? আজকে না তোর হলুদ, আর তুই ভুলে গেছিস? জানি তো না, আবার ভুলবো? হ্যাঁ, জানিস না মানে? মানে জানতে চেষ্টা করিনি। আচ্ছা ঠিক আছে, এখন জেনে নে। তাড়াতাড়ি ফ্রেশ হো, তারপর তো আবার তোকে সাজাতে হবে। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান। আজকে সারাদিন আমি তোর সাথে থাকবো। আমরা অনেক সাজবো, কেমন? তুই জানিস না আমি বিয়ে করতে চাই না। আর আমি কেন বিয়ে করতে চাইনি তাও তুই খুব ভালো করেই জানিস। তাহলে এসব বলছিস কেন তুই? জানি, কিন্তু স্যারের কথা চিন্তা করে এখন আর কি হবে? উনি তো সীমাকে বিয়ে করছে।
তাই তুই ওসব ভুলে গিয়ে নতুন করে আবার সবকিছু শুরু কর, দেখবি সবটা ভালো হবে। ওনাকে আমি ভুলতে পারছি না, আমি সত্যি ওনাকে খুব ভালোবাসি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন যা, তুই ফ্রেশ হয়ে আস। এটা বলে আফরা ফ্রেশ হয়ে আসে। তারপর আফরা আর নীরা দুজনেই নাস্তা করে নেয়। নাস্তা শেষ করে দেখে তিশাও চলে আসছে। তিশা, তুমিও চলে আসছো, তাহলে আমরা অনেক মজা করতে পারবো, তাই না? আপুর বিয়ে আর আমি আসবো না? দেখো, তোমার আপুর মন খারাপ করে বসে আছে, কিছু বলো ওকে। আপু, তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কত শুকিয়ে গেছো তুমি, খাওয়া দাওয়া করো না বুঝি? করি, আর আমি কই শুকিয়েছি? আমি কি আগে হাতে ছিলাম নাকি যে এখন আমি শুকিয়ে গেছি? কি বলো তুমি এসব? হ্যাঁ আপু, তুমি মন খারাপ করো না। আসলে আমার যখন বিয়ে হচ্ছিল তখন আমারও অনেক ভয় মন খারাপ হয়েছিল, কিন্তু এখন দেখো আমার মন খারাপ একটু হয় না। তুমি তো খুব পেকে গেছো। তো পাকবো না? আমার বিয়ে হয়ে গেছে কিন্তু। ওরে বাবারে, সত্যি তো আমাদের তিশার বিয়ে হয়ে গেছে। মজা করো না প্লিজ আপু। আচ্ছা যাও, করবো না মজা। আচ্ছা, তোমার বর কোথায়? ও তো আসলে ওর একটা কাজ পড়ে গেছে, তাইও আসেনি, কিন্তু কালকে আসবে। ও তারপর সবাই আরো কিছুক্ষণ গল্প করে আফরাকে নিয়ে পার্লারে চলে যায়। ওখান থেকে সবাই সেজে গুজে বাড়ি চলে আসে। এরপর আফরাকে স্টেজে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর তিয়াস আসে। আফরা, তুমি এখন আসছো? সারাদিন কই ছিলা তুমি? আসো নাই কেন সারাদিন? আগেই আসতাম, আসলে ওখানে একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেল। ও মানে? তুমি জানো না, আজকে তো আশরাফের গায়ে হলুদ। ও। এরপর আফরার গায়ে হলুদ খুব ধুমধাম করে হয়ে গেল। পরের দিন আফরাকে সাজানো হয়েছে বাড়িতেই খুব সুন্দর করে। আজকে আফরার আরো বেশি কষ্ট হচ্ছে। আফরা মনে মনে ভাবছে, আজকে একটা অজানা মানুষের সাথে আমার বিয়ে হয়ে যাবে। আজকে থেকে আশরাফ নামে কেউ আমার জীবনে থাকবে না। আর কিছুক্ষণ পর আমি অন্য কারো বউ হয়ে যাব, আবার আশরাফও অন্য কারো হয়ে যাবে, তাও আবার আজকের দিনেই। সত্যিই খুব অদ্ভুত, যাকে ভালোবাসি তার আর আমার একই দিনে বিয়ে হচ্ছে, শুধু সেই মানুষটার সাথেই হচ্ছে না। একটু পর আফরার বিয়েটা হয়ে যায়। আফরার বরের নামটাও শুনেনি, শুধু চোখ বন্ধ করে কবুলটা বলে দিয়েছে। তারপর যখন আফরাকে বিদায় দেওয়া হয় তখন আফরা নিচের দিকে তাকিয়ে কাঁদছিল। তখন আফরা খুব পরিচিত কারো গলা শুনতে পায়। সেই গলাটা আফরার খুব কাছে এসে আফরার কানে কানে আস্তে করে বলে, কাঁদতে কাঁদতে তো চোখের কাজলের 12টা বাজিয়ে দিচ্ছ তুমি। আফরা গলাটা শুনে তাড়াতাড়ি তার দিকে তাকিয়ে দেখে আর কেউ না, আশরাফ। আপনি? আমি। আপনি এখানে কিভাবে? আপনার সীমাকে বিয়ে করা হয়ে গেছে? কি? আমি তোমার পাশে বর্ষে যে দাঁড়িয়ে আছি আর তুমি বলছো সীমাকে আমি বিয়ে করে ফেলছি? এত বোকা তুমি। তার মানে তুমি যা ভাবছো তাই হয়েছে। এরপর আফরা একটু আশেপাশে তাকিয়ে দেখে নীরা, তিশা, তিয়াস, ওর বর সবাই মুচকি মুচকি হাসছে। এসব দেখে আফরা রেগে মনে মনে ভাবে, তার মানে ওরা ইচ্ছে করে এসব প্ল্যান করেছে? ওরা সবকিছু জানতো, নীরা সব জানতো, কিন্তু আমারে মিথ্যা বলছে এতদিন। ও আগে থেকে জানতো কুত্তি তোরে খালি আমি একবার একলা পাই তোরে আমি কুচি কুচি করে কাটবো। আমি আপনাকে। এখন একদম বেশি কথা বলো না, সবাই ভাববে নতুন বউ বাচাল, পরে আমারই বদনাম হবে, বলবে আমার বউ বাচাল। এরপর আফরাকে গাড়িতে উঠিয়ে সবাই বিদায় দেয়। গাড়িতে আফরা আশরাফের দিকে একটু তাকায়নি, মাথা নিচু করে খালি রাগটাকে সামলাচ্ছে আর মনে মনে বলছে, আমার ইচ্ছা করছে এক ঘুষিতে খাম্বার নাকটা ফাটায় দিতে, কিন্তু আমি এখন তা করতে পারছি না, আমার প্রচুর রাগ হচ্ছে। এরপর আশরাফের বাড়ি মানে আফরার শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। তারপর ওখানের সব নিয়ম শেষ করে আফরাকে বাসর ঘরে বড় করে ঘুমটা টেনে বসানো হয়। আফরাও চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর আশরাফ আসে। আফরা কিছুটা নড়েচড়ে বসে। তারপর আশরাফ
আফরার পাশে আস্তে করে বসে যেই আফরার ঘুমটা সরাতে যাবে অমনি আফরা সব রাগ এক করে আশরাফকে জোরে একটা ধাক্কা দেয়। আশরাফ ধাক্কা সামলাতে না পেরে খাট থেকে পড়ে যায়। আউচ! কি করলেটাকে তুমি এটা? যা করেছি একদম ঠিক করেছি আমি। কি ঠিক করেছো মানে? মানে হলো আমি কোনো ভুল করিনি। আপনাকে তো আমি মাত্র খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, কিন্তু আমার তো উচিত ছিল আপনাকে 10 তলা বিল্ডিং থেকে ফেলে দেওয়া। তাই নাকি? তাই। কেন ফেলে দেওয়া উচিত ছিল? আপনি আমাকে কিচ্ছু বলেননি, কিচ্ছু না। আপনি আমাকে বিয়ে করে ফেললেন অথচ আমিই জানতে পারলাম না। আপনি সবাইকে জানালেন অথচ আমাকে জানালেন না। আপনি জানেন আমি এতদিন কতটা কষ্টে ছিলাম? আপনি জানেন আমি একজনকে কতটা মিস করেছি? কতটা? আফরা বাচ্চাদের মতো 2 হাত ছড়িয়ে বলে, এই এতটা। তাই এতটা ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ, না বাসি না, আমি আপনাকে একটুও ভালোবাসি না। হ্যাঁ আবার না, কোনটা? একটাও না। আমি আপনার সাথে কোনো কথাই বলবো না। আপনি আমার সাথে একদম কথা বলবেন না, একদম না। এটা বলে আফরা অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, সরি, আই এম রিয়েলি সরি। আমি সত্যিই বুঝতে পারিনি তুমি এতটা রেগে যাবে। আমি তো তোমাকে জাস্ট সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তার জন্য যে তুমি খাওয়া দাওয়া অফ করে দিয়ে ঘরে বসে কান্না করতে করতে শুটকি হয়ে যাবে তা কি আমি জানতাম? কি আমি শুটকি? হ্যাঁ, আগে শুধু পেতনি ছিলা আর এখন শুটকি হইছো, এই আর কি। আফরা রেগে আশরাফের চুল টেনে ধরে বলে, আমি শুটকি? হ্যাঁ, আমি শুটকি হইলে আপনি খাম্বা। তা তো তুমি বলবেই আমি কত লম্বা, আর তোমার মতো মেয়ে তো আমাকে খাম্বা বলবেই, তাই না? আমি মোটেই খাটো না, আমি যথেষ্ট লম্বা, আপনার কানের নিচ পর্যন্ত। ও বাবা, তাহলে তো আফরা খুব লম্বা। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলছি কেন? আপনার তো আমার সাথে কথা বলা বারণ ছিল। মাফ করে দাও না প্লিজ, দাও না প্লিজ প্লিজ। দিতে পারি, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত? বলো বলো, আমি সব মানব। সত্যি মানবেন তো? সত্যি। ঠিক আছে, তাহলে প্রথমে কানে ধরুন, তারপর 100 বার কান ধরে উঠবোস করবেন। কি? কানে ধরে উঠবস? প্লিজ প্লিজ অন্য কিছু বলো, আমি করব, কিন্তু এটা দিও না। আমি জীবনে কোনোদিন কানে ধরিনি, আজকে কিভাবে কানে ধরবো? আজকে ধরবেন। আপনি তো আমাকে প্রথমবার কানে ধরিয়েছিলেন, মনে নাই? তাও আবার সবার সামনে, আর আমি তো আপনাকে মাত্র আমার সামনে কান ধরতে বলেছি। ওইটার শোধ তুমি এইভাবেই নিবা? এইভাবেই নিব। মাফ করা যায় না? একদমই না। আচ্ছা ঠিক আছে, উঠবসটা বাদ দিয়ে দাও না। ওকে, তাহলে কানে ধরে সরি বলুন। তারপর আশরাফ কানে ধরে সরি বলল। এবার কি রাগ ভাঙছে? না, আর একটা কাজ আছে আপনার। আরো একটা কাজ? কি কাজ? আমাকে প্রপোজ করতে হবে। কি প্রপোজ করব আমি? হ্যাঁ, এমন ভাব করছেন যেন জীবনে প্রপোজ নামটাই শোনেন নাই। আপনিই করবেন। আমি জীবনে কাউকে প্রপোজ করিনি, এসবে আমার কোনো অভিজ্ঞতা নেই। ইস, আমার যেমন কত অভিজ্ঞতা। আচ্ছা, আপনি কি আমায় সত্যিই ভালোবাসেন? তোমার কি কোনো ডাউট আছে? আমার একটু একটু ডাউট হচ্ছে। কি? তাহলে ভালোবাসি বলুন। আমার অনেক ইচ্ছা আমাকে আমার জামাই ভালোবাসি বলবে। ওকে। তারপর আশরাফ কোথা থেকে যেন এক গুচ্ছ লাল গোলাপ এনে আফরাকে বলে, ভালোবাসি কথাটা কি করে বলতে হয় তা হয়তো আমার জানা নেই, কিন্তু তোমাকে আমি সত্যিই খুব ভালোবাসি।
আমার থেকেও বেশি ভালোবাসি তোমায়। তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। আমার প্রতিটি নিঃশ্বাসে শিরা উপশিরায় তুমি মিশে আছো। আমার মনের গহীনে পুরোটা জুড়ে তুমি। এইগুলো যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমায় ভালোবাসি, সত্যি বড্ড বেশি ভালোবাসি। তোমার অনুপস্থিতি আমায় যে কষ্ট দেয়, তুমি আমার আশেপাশে থাকলে আমার ভিতরে যে ভালো লাগার অনুভূতিগুলো কাজ করে, তা যদি ভালোবাসা হয় তাহলে সত্যি আমি তোমায় ভালোবাসি। ভালোবাসি তোমার করা দুষ্টু মিষ্টি রাগ, ঝগড়া এবং প্রতিটি মুহূর্তকে। ভালোবাসি তোমার সব কিছুকে। আফরা অবাক হয়ে আশরাফের দিকে তাকিয়ে আছে। কি হইল? এত অবাক হলে কেন? ভাবছি রাগে খাম্বার মুখে এত মিষ্টি কথা আসলো কিভাবে? তুমি আবারও আমাকে নিয়ে মজা করছো? আফরা, আই লাভ ইউ। উত্তরটা কিন্তু পেলাম না। উত্তরটা কি আমাকে বলতেই হবে? মানে? ওকে, তাহলে বলি। হ্যাঁ, বলো। বলছি কিন্তু। উত্তরটা দিতে এত টাইম লাগে নাকি? আচ্ছা তাহলে বলেই দেই, আই লাভ। তারপর বলো, থেমে গেলে যে। আই লাভ। তারপর? আই লাভ ফুড। কি? আফরা আশরাফের হাত থেকে ঠাস করে গোলাপগুলো নিয়ে বলে, গোলাপগুলো সুন্দর, তার জন্য থ্যাঙ্কস, বাট আমার খুব 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 ক্ষুধা পেয়েছে এই মুহূর্তে। আমার আর কিচ্ছু মাথায় আসছে না, তাই আপনি প্লিজ কিছু করেন আমার জন্য। আমি না খেয়ে থাকতে থাকতে আমার এখন প্রচুর ক্ষুধা পেয়েছে, শুকিয়ে গেছি আমি। আমি এসব জানি, আর এটাও জানি তোমার ক্ষুধা লেগেছে। আপনি জানেন কিভাবে? তোমার প্রতিটি মুহূর্তের খবর আমার নজরে থাকতো। কিভাবে? সেটা না হয় অজানাই থাক। তারপর আশরাফ আফরার জন্য খাবার নিয়ে এসে নিজেই খাইয়ে দিল। বাহ, খুব ভালো হয়েছে রান্নাটা, আমার পেট পুরো ভরে গেছে। আর আপনাকে আবারও থ্যাঙ্কস, আমাকে এত ভালো খাওয়ালেন তাই। থ্যাঙ্কসের দরকার নাই আমার। ঠিক আছে, তাহলে ফেরত দিয়ে দিন। থ্যাঙ্কস আবার কিভাবে ফেরত দেয়? সেটা আপনি জানেন। আপনার যখন থ্যাঙ্কসের দরকার নেই, তাহলে ফেরত দেওয়াটাই উত্তম নয় কি? ঠিক তাই, আমি থ্যাঙ্কস ফেরত দিয়ে দিলাম। সত্যি সত্যিই ফেরত দিলেন? দিলাম। এই যে শুনুন, আই লাভ ইউ। কি? শুনতে পাইনি আমি। এখন আপনি মজা করছেন তাই না? কই না তো। আই লাভ ইউ। আশরাফ আফরাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু। তারপর আশরাফ আফরার গলায় সুন্দর একটা লাভ শেপ লকেটের চেন পরিয়ে দিল। এটা বুঝি সীমার জন্য কিনেছিলেন? এখানে আবার সীমা কোথা থেকে আসলো? কেন, যেভাবে আপনি ওকে বিয়ে করবেন বলেছিলেন। আসলে সীমার জন্যই কিনেছিলাম, কিন্তু আফরা বেচারি নাকের পানি চোখের পানি এক করে কান্না করছিল, তাই আমার একটু মায়া হলো আর কি, তাই তোমাকে বিয়ে করলাম আর কি। কি? আপনি সত্যি ওই সীমাকে বিয়ে করতেন? আবার কাঁদছো? শোনো, ওই সীমাকে আমি জাস্ট আমার কাজিন ভাবি, বুঝছো, আর কিছু না। কিন্তু সারাক্ষণ তুমি এত কাঁদো কেন বলো তো? ইদানিং আমি দেখছি তুমি ঝগড়া বাদে বেশি কান্না করছো। আমি কিন্তু আমার সেই ঝগড়ুটে আফরাকে চাই, এই কাঁদুনি কেনা। আফরা চোখের পানি মুছতে মুছতে বলে, আপনি খুব খারাপ। তা আমি জানি। আচ্ছা, আমরা কি এখন ঝগড়াই করব? তাহলে কি করব? তাহলে কি করব মানে? তাহলে কি করব? তাহলে কি করব তা বলবো না কি করে দেখাবো? করে দেখাবেন মানে? কি করে দেখানোর কথা বলছেন আপনি? হ্যাঁ, এরপর আশরাফ আফরাকে জড়িয়ে ধরে। তারপর কি? তারপর সব আপনারাই জানেন, তাই আমি আর বললাম না। আমার বলতে লজ্জা করে। ভোরে আফরার ঘুম ভাঙে সকালের মিষ্টি আলোতে। তারপর আশরাফের দিকে আফরা তাকাতেই ভীষণ লজ্জা পায়, আর আফরার সেই প্রথম দিনের কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় আশরাফের সাথে সেই দুষ্টু মিষ্টি ঝগড়াগুলোকে। ভাবতেই আফরা মনে মনে মুচকি হেসে দেয়। তখনই আশরাফ বলে, তোমাকে মুচকি হাসলে ভীষণ ভালো লাগে। আপনি আপনি ঘুমোননি এতক্ষণ? না, সারা রাত তোমায় দেখেছি।
আমাকে দেখার কি আছে? আমার তো সব কিছু আগের মতোই আছে। 2টা চোখ, একটা নাক, ঠোঁট, হাত, পা। না, এগুলোই তো ছিল, নতুন কিছুই গজায়নি। তাহলে সারা রাত কি দেখলেন? সবই আগের মতো আছে, কিন্তু নতুন কি দেখলাম জানো? কি? তোমার ওই লজ্জা মিশ্রিত মুখটা। আগে এই লজ্জা মাখা মুখটা দেখিনি। আগে খালি ঝগড়ুটে মুখটাই দেখেছি, কিন্তু আজকে এই লজ্জাবতীকে দেখলাম। আর একটা নতুন কি দেখলাম জানো? কি? তোমার নাকের ওই ছোট সাদা পাথরটা, যার জন্য তোমাকে আরও অপরূপ সুন্দর লাগছে। তোমার প্রতি আমাকে আরও বেশি করে কাছে টানছে। আমার এখন ইচ্ছা হচ্ছে কি জানো? কি? তোমার মাঝে মিশে যেতে। আফরা আশরাফের দুষ্টামি বুঝতে পেরে আফরা আশরাফকে আস্তে করে ধাক্কা দিয়ে খাটে ফেলে দৌড়ে ওয়াশরুমে গিয়ে নিজে নিজেই হেসে দেয়। না চাইতেও আশরাফের মুখটা ভেসে ওঠে আফরার চোখের সামনে। তারপর আফরা তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে বের হয়। আফরা আশরাফকে টেনে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। এরপর আয়নার সামনে গিয়ে আফরা নিজেকে দেখতে থাকে। সত্যি কি অন্যরকম লাগছে নাকি এমনি এমনি বলছে? না, আমি তো কিছুই নতুন দেখছি না, আগের মতোই লাগছে। খালি শাড়ি আর নাকের ফুলটার জন্য একটু চেঞ্জ লাগছে। কিন্তু যাই হোক, আশরাফ আমাকে বলেছে আমাকে সুন্দর লাগছে। আশরাফ ওয়াশরুম থেকে বের হয়ে বলে, একদমই না, তোমাকে এখন একদম পেতনির মতো লাগছে। আপনি আবার আমাকে পেতনি বললেন? পেতনিকে তো পেতনিই বলবো। আমি আপনার সাথে কথাই বলবো না। আশরাফ আফরাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, এত রেগে গেল আমার বউ? ভীষণ রেগে গেছি। কি করলে রাগ ভাঙবে? কিছু না। সত্যি? ওকে তাহলে। এটা বলে আফরার ঘাড়ে একটা কিস করে দেয়। আফরা পিছন ফিরে আশরাফের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আশরাফকে কাতুকুতু দিতে শুরু করে। আর আশরাফ বেচারা কাতুকুতু খেতে খেতে আফরাকে নিয়েই খাটে পড়ে যায়। আর ঠিক তখনই কেউ এসে দরজা ধাক্কা দেয়। আশরাফ আফরাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় আর উঠে দরজা খুলে দিয়ে আশফিয়াকে দেখে বাইরে চলে যায়। তারপর আশফিয়া ভিতরে আসে। আশফিয়া, তুমি? আমি। ঘুম কেমন হলো ভাবি? ভালো। তাই নাকি ভাবি? জানি না আমি। তাই বুঝি? তাই বুঝি সব বুঝি। বেশি পেকে গেছো তুমি, তাই না? বড় হয়েছি তো আমি ভাবি। ও, তুমি রেডি হয়ে গেছো? তাহলে নিচে এসো। চলো। এই বলে দুজনে নিচে চলে আসে। আফরা নিচে গিয়ে দেখে আশরাফ, ওর বাবা মা, পিয়াস ও আশরাফের কিছু আত্মীয় সবাই খেতে বসেছে। আশরাফ সবাইকে সালাম দিয়ে যেই আশরাফের পাশে বসতে যাবে, তখনই কোথা থেকে যেন সীমা এসে আবারও আশরাফের পাশে বসে পড়ে। আর আফরা রেগে মনে মনে বলছে, আমার ইচ্ছে হচ্ছে সীমাকে মাথার উপরে তুলে একটা আছাড় দেই, কিন্তু সবাই এখানে, তাই আমি কিছু করতেও পারছি না। আর না পারছি কিছু বলতে। কিছু বললে আবার বলবে নতুন বউ ঝগড়ুটে। তা না হলে আজকে সীমাকে কেউ বাঁচাতে পারতো না আমার হাত থেকে। খাম্বাটা আমার দিকে তাকাচ্ছেই না, নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। বলি, জীবনে কি খাস নাই? এদিকে তোর জীবনের জায়গায় অন্য কেউ, আর তুই কিছুই বলছিস না। সবাই সীমার এই কাজে কিছুটা রেগে যায়। তাই আফরা আর বিষয়টা না বাড়িয়ে আশফিয়ার পাশে বসে পড়ে। আফরা মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না আঙ্কেল, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আঙ্কেল কি? হ্যাঁ, বাবা বলবো আমাকে? জি। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আমার জন্য একটা মিষ্টি মা নিয়ে এসেছে। তোমার ছেলে মানে? ও কিন্তু আমারও ছেলে। বড় বাবা, আমিও কিন্তু সুন্দর। সীমা আপু, তুমিও সুন্দর, কিন্তু তোমার থেকে আফরা ভাবি অনেক বেশি সুন্দর। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে আফরাকে নিয়ে আশফিয়া উপরে চলে যায়। আশফিয়া, নিচে তো কাউকে দেখলাম না। তিশা ওরা কই? আসলে ভাবি, তিশা আপু ভাইয়াকে নিয়ে একটু বাইরে গেছে, কিছুক্ষণ পরে চলে আসবে। ও। কিছুক্ষণ পর আশরাফ আসে। আফরা, কথা বলছো না কেন? এমনি। এমনি মানে? এমনি মানে এমনি। এমনি হলে কথা বলো। আমি কথা বললেই কি আর না বললেই কি, তাতে আপনার কি যায় আসে? আপনি যান, আপনার ওই নাক বুচি সীমার সাথে গিয়ে কথা বলেন, যান। মানে? ও আচ্ছা, বুঝেছি। তুমি সকালের ব্যাপারটা নিয়ে জ্বলে যাচ্ছ, তাই না? এই জন্যই আমি এতক্ষণ পুরা গন্ধ পাচ্ছিলাম। দেখো, তুমি রাগ করছো কেন বলো তো? ওখানে তো কিছুই হলো না। আপনার পাশে ও বসলো কেন?
আর আপনি ওকে কিছু বললেনও না। ও কেন বসলো সেটা তো আমি জানি না, তবে আমি কিছু বলিনি, কারণ ওখানে আমি কি বলতাম তুমি বলো? কিছু বললে সকলে কি ভাবতো? আর সীমা জাস্ট আমার কাজিন, আর কিছু না। আর ও আমার পাশে বসছে তো কি হয়েছে? আমার বউ তো তুমি আছো আর থাকবে, তাই না? বিকালে তিশা আর আসফিয়া মিলে আফরাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে ওরা সাজতে চলে যায়। তখন আশরাফ এসে আফরাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার বউটাকে আজকে অনেক কিউট লাগছে। ও তাই নাকি? আজকে কিউট লাগছে আর অন্য সময় লাগে না, তাই না? না লাগে। লাগতো তো, ওই যে পেতনির মতো সুন্দর। আফরা কনুই দিয়ে আশরাফের পেটে জোরে গুঁতা দেয়। আউচ, কি করলেটা কি তুমি? এটা এইভাবে কেউ গোতা দেয়? আফরা দেয়। হ্যাঁ, তুমি তো দিবাই। পেতনিরা তো আরো কত কি করে। আপনি এখানে কি করছেন? দেখতে আসছিলাম আমার বউকে। কি? আসলে আমি রেডি হতে আসছিলাম। তো রেডি হন, কে না করছে? এতক্ষণ তো তোমরা পুরো রুমটা দখল করেছিলা, তো রেডি হতাম কিভাবে আমি? ওকে, এখন রেডি হয়ে নিন, আমি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আশফিয়ার রুমে। ওখানে কেন? কেন আবার? আপনি চেঞ্জ করবেন তাই? তোমার যেতে হবে না, এখানেই থাকো তুমি। না, আমার লজ্জা করছে। তাই নাকি? কালকে লজ্জা ভাঙেনি? কি হলো? আপনি একটা অসভ্য লুচু। তাই? তাহলে কিছু লুচুগিরি করি, কি বলো তুমি? একদম না, প্লিজ না। এরপর আশরাফ একটু একটু করে আফরার কাছে যেতে থাকে। স্যার প্লিজ না, আর কাছে আসবেন না প্লিজ। আশরাফ একদম আফরার কাছে চলে যায় আর আফরা চোখ বন্ধ করে ফেলে। তারপর আশরাফ আফরার কপালে আলতো করে একটা চুমু দিয়ে রেডি হয়ে নেয়। আর আফরা তো লজ্জায় লাল হয়ে দাঁড়িয়েই আছে। তারপর আশরাফ নিচে চলে যায় আর আফরাকে আশফিয়া তিশা এসে নিয়ে যায়। আফরা নিচে গিয়ে দেখে আফরার পরিবারের সবাই চলে এসেছে। এরপর সবার সাথে কথা বলে নেয়। বান্ধবী কি গো, কেমন কাটছে স্যারকে নিয়ে? আমি কবে ছোট আম্মু হতে পারবো বলো? নীরা বান্দরনি, চুপ কর। দেখ, ভালো কথা জিজ্ঞায় আর আমারে ধমক দেয়। এগুলো তোর ভালো কথা? এগুলো তো ভালো কথা। বান্দরনি, তুই আমারে এতদিন আশরাফের সাথে আমার বিয়ের কথা কিছু বলিস নাই কেন? বললেই তোরে সারপ্রাইজ দিতে পারতাম, বল। তোর সারপ্রাইজের জন্য যে আমি কত কষ্ট পাইলাম তার বেলায়। দেখ, তুই একটু কষ্ট পাইছিস, কিন্তু এখন কতটা হ্যাপি। আমি প্রথমে তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু স্যার না করেছিল, তাই আর বলিনি। তোরা সবগুলো শয়তান, এক একটা বদের হাড্ডি। তুইও আসিস, তুই তো আমাদের থেকেও বেশি ছিলিস। 1 বছর পর, এই 1 বছরে তিয়াশা নীরার বিয়েটা আশরাফ আর আফরা দিয়ে দেয়। আজকে আশরাফ আফরার ম্যারেজ অ্যানিভার্সারি। আফরা অপেক্ষা করছে কিছুর জন্য, তার মনে প্রচুর ভয় কাজ করছে, আবার একটু ভালো লাগাও। আফরার অপেক্ষা যেন শেষই হচ্ছে না। অবশেষে কলিং বেলের আওয়াজে দৌড়ে দরজা খুলে দিয়ে কিছু একটা নিল। তারপর সেটা খুলে আফরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে মনে মনে যা ভেবেছিল ঠিক তাই হয়েছে। অজান্তেই আফরার চোখে পানি চলে এলো। আফরা এখন আশরাফের অপেক্ষায় আছে, কখন আশরাফ আসবে তা ভেবে। সন্ধ্যায় আশরাফ বাড়ি ফিরে। আফরা দৌড়ে আশরাফের সামনে এসে দাঁড়ায়। তারপর আফরা তুমি? আফরা আশরাফের ঠোঁটে আঙ্গুল দিয়ে আশরাফের হাতে কিছু একটা কাগজ দেয়। আশরাফ আফরাকে ইশারা করে বলে, কি এটা? আফরাও ইশারা করে পড়তে বলে। আশরাফ কাগজটা খুলে পড়ে। আফরার দিকে তাকিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আশরাফের চোখে পানি, মুখে কিছুই বলতে পারছে না। আশরাফের এক অদ্ভুত ফিলিংস হচ্ছে। এই ফিলিংসটা প্রতিটি বাবাই পেয়ে থাকে তার প্রথম সন্তানের আগমনের খবর শুনে। সেই কাগজটা প্রেগনেন্সির টেস্ট রিপোর্ট ছিল। আফরা আগেই বুঝতে পেরেছিল ওর মধ্যে আরও একটা অস্তিত্ব বেড়ে উঠছে। তবুও শিওর হওয়ার জন্য টেস্ট করে রিপোর্ট পজিটিভ দেখে আফরারও খুশি যেন দ্বিগুণ হয়ে গেল। আশরাফ আফরাকে কোলে তুলে বলে, আফরা আফরা আফরা, তুমি আমায় সেরা গিফট আজকে দিলে, আমার লাইফের সবচেয়ে সেরা গিফট। আমি বাবা হতে চলেছি আফরা, আমি বাবা হতে যাচ্ছি।
থ্যাংক ইউ সো মাচ আফরা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আজকে আমার থেকে বেশি খুশি আর কেউ না, কেউ না। এবার আমাকে নামান প্লিজ, আমি পড়ে যাব তো। তোমাকে আমি পড়তে দিলে তো? তারপর আফরাকে কোল থেকে নামিয়ে দিয়ে আফরাকে আশরাফের আনা গিফট শাড়ি আর কিছু গহনা আশরাফ নিজের হাতে আফরাকে পরিয়ে সাজিয়ে দেয়। এরপর আফরার চোখ কাপড় দিয়ে বেঁধে ওকে কোলে করে নিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে আফরার চোখ খুলে দেয়। আফরা দেখে ওখানে সবাই ওদের জন্য অপেক্ষা করছে। তারপর সকলে ওদেরকে উইশ করছে। আফরা শুধু অবাক হয়ে সবটা দেখছে। আশরাফ আর আফরা সবাইকে সুখবরটা দেওয়ার পর ওরা সবাই অনেক খুশি হয়ে যায়। ওই বান্দর রানী, আমারে আগে বলিস নাই কেন? আমি ছোট আম্মু হইয়া যাইতেছি। এখন তো বললাম, এখন শোন। শোন, তোর বাবুটারে কিন্তু আমি বড় করবো, তোরে কিন্তু দিব না। দিস না, তুই নিয়ে যাস, যা। থ্যাংক ইউ বান্ধবী। ওয়েলকাম। 7 মাস পর এখন আফরার পেট অনেকটা বেড়েছে। আশরাফ আফরার পেটে মাথা রেখে বাবুর নড়াচড়া বুঝতে চায়, বাবুর সাথে কথাও বলে। আর যখন বাবু নড়ে আশরাফের খুশি আরও কয়েক গুণ বেড়ে যায়। 2 বছর পর আফরা আর আশরাফের একমাত্র ছেলে আফনান। আফরার নামের সাথে মিলিয়ে আফনান রাখা হয়েছে। আফনান যেন আশরাফের কার্বন কপি, আর দুষ্টুমিতে একদম আফরার মতো হয়েছে। আফনান কিউটের ডিব্বা গুলুমুলু, পাকা পাকা মিষ্টি মিষ্টি করে কথা বলে, তাই ছোট থেকে সকলেরই আদরের। সকলের চোখের মনি আফনান। আফনান সারা বাড়ি ছুটোছুটি করে এটা ওটা ভাঙে। আর আফরা রেগে আফনানকে মারতে গেলে আফনান দৌড়ে দাদা ভাই বা দাদির পিছনে গিয়ে দাঁড়িয়ে ওকে দিয়ে থাকবে। আর আফনানকে বাঁচাতে তারা দুজন আফরাকে বোঝাতে বোঝাতে গলা শুকিয়ে ফেলে, তবুও আফরাকে বোঝাতেই থাকে। কলিং বেলের আওয়াজে আফরা দরজা খুলে দিলে আফনান দৌড়ে নিচে গিয়ে আশরাফের কোলে উঠে চুমু আর তার জন্য চকলেট আনা, যেন আফনান আশরাফের জন্য রুটিন করে দিয়েছে। আর রাতে আশরাফ বাসায় ফিরলে আফনানের সকল বায়না অভিযোগ বিচার সব আশরাফকেই শুনতে হবে। আর আশরাফ আফরার সাথে দুষ্টুমিষ্টি ঝগড়া করলে আফনান খিলখিলিয়ে হাসে, আর তা দেখে আশরাফ আর আফরাও হেসে দেয়। আশরাফের সাথে একসাথে বসে আশরাফের হাতে আফনান খাবে। আফনানের কাছে আশরাফই সব। আফনান মাম্মামের থেকে তার পাপ্পাকেই যেন বেশি ভালোবাসে, আর আশরাফও আফনানকে ছাড়া থাকতে পারে না। আফরা শুধু বাবা ছেলের খুনছুটিগুলো দেখে আর হাসে। এভাবেই কেটে যায় আফরা আশরাফের ভালোবাসার গল্প। এরই মাঝে আসফিয়ার বিয়ে হয়ে যায়। নীরা আর তিশার দুজনেরই মিষ্টি মেয়ে হয়। নীরার মেয়ের নাম তিন্নি, তিশার মেয়ের নাম তিশি রাখা হয়। আফনান, তিন্নি আর তিশি একসাথে হলে ওদের হই হুল্লোড় আর চিক্কুর পাক্কুরে সবাই পাগল হয়ে যায়। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।